নমস্কার। পোস্ট মডার্ন বাংলা কবিতা থেকে কবিতা পাঠের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই পোস্ট করেছি। আদ্যক্ষর দন্তন্য পর্যন্ত আমাদের পড়া সম্পূর্ণ হয়েছে। আজকে প দিয়ে যাদের নামের আদ্যক্ষর দিয়ে যাদের নাম শুরু, যেসব কবিদের যে কবিদের নাম প দিয়ে শুরু, তাদের কবিতা পড়ব একটি করে। প্রথমেই পিনাকি রঞ্জন সামন্ত। পয়ের কবির সংখ্যাও যেমন বেশি, তেমনি পয়ের কবিদের কবিতাগুলোও বেশ বড় বড়। কতটা সঠিক করে পড়ে উঠতে পারবো জানি না, ভুল হলে ক্ষমা করবেন। পিনাকি রঞ্জন সামন্ত। কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম। অঙ্কতে ভাষা জ্ঞান আছে আমার, যদিও অঙ্কতে শূন্য পেয়েছি বহুবার। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন a+b² সমান কি, আমি দেখাবো বিদ্যাসাগর সেতুর দুপাশে দাঁড়িয়ে থাকা দুটি খুঁটি, অর্থাৎ গঙ্গার পশ্চিমের খুঁটিটিকে যদি আমি a ভাবি, a² ভাবি, অবশ্যই পূর্ব পারের খুঁটিটিকে ভাবতে হবে b²। মাঝখানে যুক্ত হবে এক স্রোতস্বিনী নদী এবং তার উপরের ঝুলন্ত ব্রিজটি হবে 2ab। সুতরাং a+b² সমান a² + 2ab + b² সমান বিদ্যাসাগর সেতু। ঠিক সেরকম ভাবেই যদি কেউ আমাকে প্রশ্ন করেন a-b² সমান কি, আমি দেখাবো অনতি দূরে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র সেতুর সেই খুঁটি দুটি। বিশ্লেষণ যাবতীয় এখানে একই, শুধুমাত্র তফাৎ ফর্মুলা মাইনাস এবং এর উত্তর আরো সহজ। রবীন্দ্র সেতু বয়সে বৃদ্ধ, অপরিসীম ক্লান্ত সে, তাই প্রশ্ন আসে কতদিন বয়ে যাব এই চঞ্চল সেতু এভাবে। কিছু মানুষ, কিছু যানজট যদি তুলে আনা হয় সেখান থেকে, এই পুরনো সেতু নিশ্চয় কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে। সুতরাং a-b² সমান a² - 2ab + b² সমান রবীন্দ্র সেতু। আজ বুঝি কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম বহুবার। পিনাকি রঞ্জন সামন্তর এই বিখ্যাত কবিতাটি পড়লাম। এই কবিতাটির জন্যে তিনি বিপুল জনপ্রিয়। বহু দূর পর্যন্ত যারা এই ধরনের কবিতার পাঠক এবং চর্চা করেন তাদের কাছে। এরপর প্রণব কুণ্ডুর দুটি কবিতা আছে, দুটি কবিতাই অসম্ভব রকমের বড়, তাই বেছে নেবার কোনো সুযোগ নেই। আমি প্রথম কবিতাটা পড়ছি। রাতে আলো কম, চোখেও কম দেখি, কতটা সঠিক পড়তে পারবো আমি জানি না, দেখি পড়ছি। প্রণব কুণ্ডু, মসৃণ সেতু। এটাও আবার সেতু। দেবরাজ ইন্দ্র আর মেনকার প্রগাঢ় ভালোবাসা। রথে চড়ে দুজনে একদিন চন্দ্রে গেল। চন্দ্রে যে অঞ্চলে ধান্য চাষ হয় সেখানে তাহারা দুজনে চন্দ্রের বুড়ির কাছে গেল। চন্দ্রের বুড়ি চরকায় সুতা কাটিতেছিল। পাথরে রাজপ্রাসাদে বুড়ি ছিল। বুড়ি সবেমাত্র আউশ চালের ভাত খেয়েছিলেন। মূলো ভাতে আউশের ভাত আর তার প্রিয় খাদ্য। মূলো ভাতে আউশের ভাত তার প্রিয় খাদ্য। রাজপ্রাসাদখানা গড়ে দিয়েছিল বিশ্বকর্মা। যে রাজপ্রাসাদে ভাস্কর্য কত রকমের, সে রাজপ্রাসাদে ভাস্কর্য কত রকমের তার শেষ নেই। সে রাজপ্রাসাদে ভাস্কর্য কত রকমের তার শেষ নেই। আদি সেসব চিত্রের স্বরূপ বোঝা মুশকিল। হিন্দু ধর্মের আদি নরনারী অতি প্রশান্ত চিত্র। অনন্ত বৎসর ধরে পাথরের রাজপ্রাসাদে সেসব রক্ষিত।
প্রতিটি নরনারীর মুখাকৃতিতে মাধুর্য পরিলক্ষিত হয়। অনন্ত সে মাধুর্য, আদি স্রষ্টার অনন্ত কোটি চিন্তাধারা। আদি স্রষ্টা কত অনন্ত মহৎ, তারই সামান্য চিত্র এখানে। প্রবীণা বুড়ি সমেত তিনজনে দিনের পর দিন সেসব চিত্র দেখছেন। অনন্ত কর্মঠ বিশ্বকর্মার কর্মের প্রশংসায় পঞ্চমুখ তাহারা। মেনকা স্বল্পায়ু মানব মানবীর কথা জানতে চাইলেন। বুড়ি বললেন, সত্যযুগে প্রতিটি মানব মানবী 10,000 বৎসর বাঁচিত। মানব মানবী সাহসী হতে পারলে দীর্ঘজীবী হতে পারে। যজ্ঞ বা মহাযজ্ঞ করলে দেবদেবীগণ অমরত্ব দেন এখনো। মানব মানবী একটু বেশি ভক্তি করলে দেবদেবীগণ বাঁচিয়েই রাখেন। দেবরাজ ইন্দ্র আর মেনকা মহাশূন্যের সেতু বেয়ে দৌড়তে লাগলেন চন্দ্র থেকে আরম্ভ করে সূর্যের দিকে। মহাশূন্যের সেতু দেবদেবীর চলার পথ। সেতুর সে পথ অনন্তে চলে গেছে সূর্যের মধ্যে। গুণ চিহ্নের মতো দেখতে ধাতব রেলিং মসৃণ। মসৃণ সেতু, মসৃণ চলার পথ, তারা সূর্যের মধ্যে পৌঁছল। সূর্যদেব মহা খুশি, তাদের আদর করতে লাগলো। দেবরাজ ইন্দ্র আর মেনকা অসীম আনন্দ লাভ করলো। সূর্যদেব সোনার থালায় তাদের খেতে দিলেন খাবার। সেখানেও রাজপ্রাসাদ আছে, তৈরি করেছেন বিশ্বকর্মা। মেনকাকে সূর্যদেব বললেন, মানব মানবী যখন ঘুমায় তৃপ্তি ভরে, তখন বাঁচিয়ে রাখেন কে? পড়লাম প্রণব কুণ্ডুর মসৃণ সেতু। এরপর পড়ব প্রণব পাল, সেই বিখ্যাত ভাষা বদলের কবি প্রণব পাল। তার কবিতা যখন পড়বো তখন ভাষা বদলের কবিতাই পড়ব। ভাষা বদলের কবিতা জবরজং থেকে জং লেগে গেল পাণ্ডুলিপির বারুদে। একটি নিঝুম আগুল মেতেছে আটপৌরের ভুবনী যুদ্ধে। অ্যালবামিয়ে ওঠে জেরক্সিত চেতনার সিলেবাস। শিক্ষক ওই ছাত্রহীন এই বাউল ডেরায় সব জিন্দাবাদ হয়ে আছে। জ্বরের গেলাসে মহাকাশ ঢুকছে যে নীলকণ্ঠ, তার মগজে মেঘের সংকট লিখে দিচ্ছে কোনো সোনোগ্রাফ। ও পঞ্চাশিনী, তোর জঙ্ঘা ছোঁয়া স্কুটার শুধু ছুটে যাচ্ছে আজ অনন্ত ক্ষুধায়। রাস্তার দুদিক তাকিয়ে জিজ্ঞাসা চিহ্নের চোখে রঙিন পোস্টার। জং পড়ে যাচ্ছে হাওয়ায় হাওয়ায়। আঁচলের চুম্বক থেকে টান খুলে ব্রিজ বেয়ে গড়াচ্ছে বয়স। নতুন মুদ্রার হেলমেট ছুটছে আগামীকালের বারান্দায়। আবার বেজে উঠছে শব্দ জিয়াম, বেজে উঠছে লিখিত কোরাস। পড়লাম প্রণব পালের ভাষা বদলের কবিতা 162। এরপর পড়ব প্রদীপ চক্রবর্তী, আমাদের ভাতৃসম প্রিয় কবি প্রদীপ চক্রবর্তী। জনৈক প্রদীপ চক্রবর্তী, কবিতার নামও জনৈক প্রদীপ চক্রবর্তী। অনুতাপ মাসে লাইন ডুবছে মধ্যবয়সিনী। দু চারটে কারচুপি লুটোপুটি খেয়ে টিয়া অব্দি মুসাফির। দিন যায় আরাম খারিন, হয়তো বেহাগে বাহারে আর্য হলুদ। এই মৃদু সেন্ট পলস বৃষ্টি সদন। ছাপা রক্তে ফাইলের পর ফাইল। ছাপা রক্তে ফাইলের পর ফাইল হারানো। ছাপা রক্তে ফাইলের পর ফাইল হারানো। মাথার ভেতরে বাড়তে বাড়তে কেয়ারি চারণ। অঝোর বর্ষার টলি গড়িয়ে পড়ন্ত পয়রা। গোলে জল হাফ চকোলেট। বলছে টুটি টিপে ফালতু শয়তান চুনোপুটি। পানা ভর্তি কার মেলে লুট। আপ ক্যানিং লোকাল আম জনতার। তিসিক্ষেত পেরিয়ে রেসিং রয়টারে আজান উঠে আসছে। এটুকুই ছলানি সই। দিন যায় হাফ প্যান্টুল পান্থশালায়। যখন শিখা অবধি প্যাচ প্যাচে বিভিন্ন কোরাসে এক কাপ। মুহূর্তে কথ্য নয়, মরালি নয়,
অধরা ধুনুরির মনসুন প্লট মাত্র বুনিয়াদি। পড়লাম প্রদীপ চক্রবর্তীর জনৈক প্রদীপ চক্রবর্তী। এরপর পড়ব প্রদীপ বিশ্বাস। প্রথম কবিতাটাই পড়ি, বিদায়ী পরিকাঠামো। যে কোনো বৃষ্টিময়তা দেখেছি স্মরণ বিচ্ছুরিত দূরগামী অপাবৃদ্ধতার বসবাস ধুলোবালি অধ্যুষিত টেনে আনে নগ্ন স্বপ্নবোধ জেনেও ব্যথিত সিঁথির মেঘ ভাঙতে পারে নির্ভুল স্থানাঙ্কে বাঁধা আত্মপ্রসাদের বাজার দর। মনে রাখো নষ্ট বন্ধুতার জলছাপ জাতীয় সড়কের অবিশ্রাম খুলে ধরার সামনে তোমারও নিঃস্বার গাঁথে যুক্তাক্ষর, অথবা এফ মেজর থেকে জি মাইনরের দিকে অনিচ্ছুক মধ্যমার অভিমান দুমড়ে মুচড়ে রূপারোপ কার্যত ফলন লুব্ধ আলখাল্লায় চায় অনিচ্ছুক মধ্যমার অভিমান দুপড়ে মুচড়ে রূপারোপ কার্যত ফলন লুব্ধ আলখাল্লায় চায়। প্রদীপ বিশ্বাসের বিদায়ী পরিকাঠামো। তারপরে প্রফুল্ল পালের ভাঙা মাস্তুলের স্তব। এটা একটু অন্য টাইপের, সেই জন্য এটাই চোখ এখানে আটকে গেল। ভাঙা মাস্তুলের স্তব। এবার থেকে নিম্নলিখিতভাবে গড়ে উঠবে সম্পর্ক। ক, বাল্যকালের বাঁশির সঙ্গে ফাঁকা দুপুরের। খ, গ্রীষ্মকাল রচনায় ভালো ছেলের ভূমিকা। গ, স্কুল পালানো ইচ্ছেগুলির নবীকরণ। এবার থেকে লতার সঙ্গে জড়াতে গেলে ক, রোম সাম্রাজ্যের পতনের কারণ জানতে হবে। খ, 1992 সালের 6ই ডিসেম্বরকে কালো দিন বলতে হবে। গ, অনেক বেমানান ট্রাক স্যুটের ভেতর উল্টো রথের ঠিকানা খুঁজতে হবে। এই দুইটি পথে কতটা এগোনো যায় দেখা যাক। যখন নাকি রঙের দুনিয়ায় কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী, লতা পাতার সম্পর্ক খুঁজে নিতে ভাঙা মাস্তুলের আরো কিছু স্তব। ভাঙা মাস্তুলের স্তব, প্রফুল্ল পাল। এবার পড়ব প্রবীর দাস, মানুষ বিষয়ক। প্রতিটি মানুষের জন্ম প্রক্রিয়া আপাত দৃষ্টিতে একই হলেও সমস্ত কবিতা পাঠক জানেন মানুষের জন্ম পরিবেশ, মুহূর্ত, জন্মচাহিদা, স্বপ্ন এবং জন্মের প্রস্তুতি পর্বের আগের ব্যক্তিগত রহস্যের তথ্যাদি একই রকম হয় না। প্রাক জন্মকালে পৃথিবীর ভূগোল বিষয়ক ঋতু, প্রবাহমান বাতাস, জলবায়ু, তাপমাত্রা, বায়ুর চাপ তৎসহ আর্থিক স্বাচ্ছন্দ্য সর্বত্রই একই রকম না থাকায় জন্মোত্তর পর্বে সমস্ত মানব শিশুর আপাত দৃষ্টিতে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, গলা থাকলেও সকলের ইন্দ্রিয় গ্রাহ্যতা, বোধ, বুদ্ধি, বিকাশ, মেধা ও মনন, এমনকি চেতনা ও জীবন দর্শন ভিন্ন স্রোতে প্রবাহিত। এবং সেজন্যই এই সকলের জানা কথাগুলি আর একবার জানিয়ে দেওয়া। মানুষ বিষয়ক, প্রবীর দাস। এরপর এই পোস্ট মডার্ন বাংলা কবিতার যিনি মেন কবি, প্রধান কবি, মুখ্য কবি, যার সম্পাদনায় এই পত্রিকা, এই সংকলনটি তৈরি হয়েছে, তার কবিতা। এখন প্রভাত চৌধুরী যেহেতু এই বইটির
প্রভাত চৌধুরী যেহেতু এই বইটির বিশ্বকর্মা, তাই আমি প্রভাত চৌধুরীর দুটো কবিতা পড়ব। প্রথম কবিতার নাম দীর্ঘায়ু করাতকল। করাতকলের সামনে দাঁড়িয়ে শুনতে পেলাম মনসা ভাসানের গান, আর সেই গান থেকে বেরিয়ে এলো একটা রক্তচন্দনের গাছ। গাছের পাতায় শ্রাবণ পূর্ণিমার বৃষ্টি ভেজা চাঁদ, আর চাঁদের কথা উঠলেই মনে পড়ে সেই অভিমানী বৃত্তের কথা। গাছের পাতায় শ্রাবণ পূর্ণিমার বৃষ্টি ভেজা চাঁদ, আর চাঁদের কথা উঠলেই মনে পড়ে সেই অভিমানী বৃত্তের কথা, যে বৃত্তের পরিধিতে ছুটে চলেছে একটা বিবর্ণ টয় ট্রেন। ট্রেনের জানালায় বসে রুমাল নাড়ছে যে উজ্জ্বল কিশোর, তার ধূসর মুখ আমি ঠিক চিনতে পারছি না। তবে আমি জানি ট্রেনটির গন্তব্যস্থল সেই দীর্ঘায়ু করাতকল, যার সামনে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম মনসা ভাসানের গান। প্রভাত চৌধুরীর আরেকটি কবিতা নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতের মধ্যে ঢুকে যাচ্ছে একটা পিতৃতান্ত্রিক জিমনাসিয়াম। হরাইজন্টাল বারে যে শীর্ষ মঙ্গলবার শুয়ে থাকতো, তার হাতে উঠে এসেছে কুষ্ঠ ঝুমঝুমি। আর প্যারালাল বার প্রিয় ছিল যে ইস্টার শনিবারের, তার জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করছে রাগী ওয়াকম্যান। ট্রাপিজ প্রিয় জ্যৈষ্ঠ সংক্রান্তির ধারে কাছে একটিও সুদৃঢ় তার নেই, সেখানে সে শুকোতে দেবে তার ভেজা জন্মপত্র। আসলে নিত্যবৃত্ত অতীত আপাতত এক দ্রুতগামী ট্রেনে গার্ডের বগিতে, যে ট্রেনের গন্তব্যস্থল উজ্জ্বলতা নামক এক সুগভীর হ্রদ। পড়লাম প্রভাত চৌধুরীর পোস্ট মডার্ন কবিতা। এরপর পড়ব প্রশান্ত গুহ মজুমদার। বিষাদ। মহামূল্যবান আগুন জ্বলে যাচ্ছে, আর হোস পাইপের মতো ঘুম মোজা শুদ্ধ আমাকে টেনে নিচ্ছে সরু গলির ভিতর। সেই দিনগুলি যা প্রতারণা করত, ছুঁড়ে দিত লাল বল, একদম মানুষী গলায় ডাকতো, আয় আয়, এখানে শুয়ে আছে উদম রৌদ্রে। এখন শুয়ে আছে উদম রৌদ্রে। সেই দিনগুলি যা প্রতারণা করত, ছুঁড়ে দিত লাল বল, একদম মানুষী গলায় ডাকতো, আয় আয়, এখন শুয়ে আছে উদম রৌদ্রে। আড়ম্বরপূর্ণ ফুল ফুটে আছে টের পাই। দিদিমণিদের ক্লাস শেষে ছন্দের গলায় কথা বলতে বলতে জেগে উঠছে শহর, হাত তুলি, দেখা হবে। হোস পাইপের মধ্যে সমর্পণের মুহূর্তে বলি, এসো চমৎকার, শুধু সামান্য মসৃণ হও। প্রশান্ত গুহ মজুমদার, বিষাদ। প দিয়ে যাদের কবিতা ছিল তাদের কবিতা পড়ে আজকের পোস্ট মডার্ন বাংলা কবিতার পঞ্চম পর্বটি এখানে শেষ করছি। এই কবিতাগুলি পড়ার সময় পাঠক হিসাবে আমার, অন্য পাঠকদের কথা বলতে পারবো না, আপনারা যারা এই পোস্ট মডার্ন কবিতা পড়েছেন, এই সংকলনটি পড়েছেন, বা এই যাদের যে কবিদের কথা আমি বলছি তাদের কবিতা যারা পড়েছেন, তাদের নিজ নিজ যে অভিজ্ঞতা আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে এসে। তাহলে আমার তো ত্রুটি হচ্ছে আমি জানি, আমার ত্রুটিটা কতটা হচ্ছে এবং কতটা অশোভনীয় ত্রুটি হচ্ছে, কতটা সংশোধনযোগ্য ত্রুটি হচ্ছে,
এগুলো আমি জেনে নিতে পারবো। তাহলে আমি পরবর্তীকালে নিজেকে আরো শুদ্ধ করতে পারবো, আরো পরিশীলিত করতে পারবো। যদিও আমি কবিতাগুলো শুধুমাত্র পড়ার জন্যই পড়ছি, যেভাবে আমি নিজে ঘরে বসে কবিতা পড়ি। আমি বারবার এর আগেও বলেছি, আমি যখন কবিতা পড়ি, কবিতার লাইনটি শুরু করি, খানিকটা এগিয়ে আসি, আবার খানিকটা পিছিয়ে যাই, পিছিয়ে এসে এই দ্বিতীয়বারে আমি আরেকটু বেশি এগিয়ে গেলাম, একটু বেশি এগিয়ে এসে যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে আবার আমি প্রথমে ফিরে যাই। এইভাবে আমি 2 পা এগোনো, 1 পা পিছনো, 1 পা এগোনো, 2 পা পিছনো, এরকম করতে করতে আমি শেষ পর্যন্ত কবিতাটিকে শেষ করি। এবং কবিতার মধ্যে যেসব শব্দাবলী পাশাপাশি ব্যবহার করা হয়েছে, সেই শব্দসমূহের যে বিবাহের যে প্রণালী, বিবিধ রকমের তো বিয়ে হয়, অনেক রকমের বিয়ে হয়, আপনারা জানেন। হ্যাঁ, তো সেই গান্ধর্ব মতে বিয়ে থেকে আরম্ভ করে যত রকমের বিয়ে আমাদের সমাজে প্রচলিত আছে, এখন এর মধ্যে আপনার ওই লিভ টুগেদার এর মধ্যে ঢুকে গেছে, লিভ টুগেদারও এর মধ্যে ঢুকে গেছে। তো সেই সব বিবাহের মধ্যে, শব্দগুলির মধ্যে যে বিবাহের যে প্রণালী, যেভাবে তারা বিবাহে আবদ্ধ হয়েছে, পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, সেটা হয়তো সাময়িক আবদ্ধ হয়েছে, এই কবিতার জন্য আবদ্ধ হয়েছে, অথবা ভবিষ্যৎ সময়ে যে ভাষার যে গতি প্রকৃতি পরিবর্তন হবে, তার জন্য একটা স্থায়ী বা আপাতস্থায়ী পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে শব্দগুলি, সেটিকে আমি অনুসরণ করার চেষ্টা করি। কখনো কখনো আমি অনুকরণ করারও চেষ্টা করেছিলাম অতীতে, সুদূর অতীতে, এখন আর আমি করি না। আর পোস্ট মডার্ন কবিতা সংকলনে আমি যখন আমি সংকলিত হইনি, তার মানে আমি বুঝেছি যে এখানে আমার অধিকার বিন্দুমাত্র প্রতিষ্ঠিত হয়নি। তথাপি আমি এই বইটি পড়ছি, কারণ এই বইটি পড়ে, এই কবিতাগুলি পড়ে আমি নিজের খামতিটা বোঝার চেষ্টা করছি। আর সঙ্গে সঙ্গে যারা এই কবিতাগুলো পড়েননি, এরকম যদি কেউ নবীন যারা লিখতে আসছেন, যারা লিখছেন, এদের কবিতা পড়ার সৌভাগ্য হয়নি, তারা যদি আমার এই ভিডিওগুলোকে পজ করে করে শোনেন, একবারে শুনে গেলে ধরতে পারবেন না, আমার একটি কবিতাকে পজ করে করে যদি বারবার শোনেন, তাহলে হয়তো আমার পড়ার ধরনের কথা বলছি না, আমি ভালো পড়ছি না খারাপ পড়ছি সেসবের কথা বলছি না, এই কবিদের যে কবিতার যে রসায়ন, সেইটাকে হয়তো আপনারা অনুসরণ করতে পারবেন, ধরতে পারবেন। তারপর আপনারা আপনাদের মতামত যদি আমাকে জানান, তাহলে আমি ঋদ্ধ হব। নমস্কার, দেখা হবে আবার এই কবিতা পাঠের এবং পোস্ট মডার্ন বাংলা কবিতা যে পাঠ পর্ব চলছে, তার 6ষ্ঠ পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।